এই উপমহাদেশের দুটি দেশ, সম্পর্কের শুরুটা হিসেব করতে হলে যেতে হবে বহুদূর। ৭১ থেকে আজ অবধি অবিচ্ছিন্ন বন্ধুত্ব নিয়ে এগিয়ে চলছে দেশ দুটি। দর্শক, বলছি বাংলাদেশ ভারত সম্পর্কের কথা। সমুদ্র সীমা থেকে ছিটমহল, গেল বছর ৫-এর পরিসংখ্যান বলছে দু দেশের অনেক অমীমাংসিত বিষয় এখন মীমাংসিত। কিছু বিষয় আলোচনার টেবিলে রয়েছে, সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। দু দেশের সম্প্রীতির নতুন এক বার্তার নাম বাংলাদেশ ইয়থ ডেলিগেশন প্রোগ্রাম। প্রতিবেশী দেশ দুটির সম্পর্ককে এগিয়ে নিতে খুবই জনপ্রিয় উদ্যোগটি ২০১২ সাল থেকে ভারত সরকারের আয়োজনে চলে আসছে। গেল বছর ডিসেম্বরে পঞ্চমবারের মতন শেষ হয়েছে এই আয়োজন। প্রতি বছরের মতো সাংবাদিক, চিকিৎসক, অভিনেতা, নৃত্যশিল্পী, খেলোয়াড় সহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনাময় ১০০ যুবা প্রতিনিধি ৮ দিনের সফরে ভারতে এসেছে। ধারণা নিয়ে এসেছে ভারতের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়। প্রতিনিধি দলের অনেকেই আমাদের সঙ্গে আজকে থাকবেন এবং এই কার্যক্রমটি সহ দু দেশের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলতেই ৭১-এর এই বিশেষ আয়োজন। সাথে আছি আমি ফাতিমা আমিন। আলোচনার পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উইকে। এছাড়া প্রতিনিধি দলের কয়েকজন আমাদের সঙ্গে আছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমি জাহিদুর রহমান শামীম, আম্পায়ার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোহাম্মদ মামুন মিয়া, প্রেসিডেন্ট, ইউনাইটেড নেশনস ইয়থ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কনভেনিং অর্গানাইজেশন ইয়াং বাংলা, ইটস আ ইনিশিয়েটিভ ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং সদ্য নির্মিত পথে চলিত একটি টিভি, বাক্কাস টিভির সভাপতি। আমি নুরি মুন্তাকিম আলমগীর, আমি হচ্ছি প্রকাশক, প্রতীক প্রকাশনা সংস্থার এবং একজন তরুণ উদ্যোক্তা। আমি রাকিব হাসান, গণমাধ্যম কর্মী। আমি পিয়াস মজিদ, লেখালেখি করি, বাংলা একাডেমিতে আছি। আমি সাইদুর রহমান, ইত্তেফাকে আছি। আমি কাজী প্রত্যাশা হাবিব, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন ছাত্রী। আমি মনিরা বেগম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শেষ করলাম। আমি ডাক্তার হেলাল উদ্দিন, আমি ডেন্টাল ফ্যাকাল্টি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। আমি বৃষ্টি মজুমদার, আমি ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে আছি, বুয়েট। আমি ফারজানা আইরিন, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই পাশে যারা আছেন তারা যদি বলেন। আমি নওরিন মেহনাজ, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছি। ধন্যবাদ। আমি ইশরাত জাহান মোমো, আমি শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির ছাত্রী। আমি দেবলীনা সুর দোলা, সঙ্গীত শিল্পী। ধন্যবাদ দিদিকে। আমি কেশব রায়, আমি ওয়াইএসএটের প্রেসিডেন্ট এবং জয় বাংলা অ্যাওয়ার্ডি। আমি মারিয়া গোমেজ, আই এম স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আপনাদের সকলকে ধন্যবাদ। যেহেতু পরিচয় পর্ব শেষ হলো, আমরা আজকে এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের অভিজ্ঞতা, আপনারা কেমন দেখেছেন ভারতকে আপনাদের চোখে, সেই অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করব এবং আমাদের সঙ্গে আজকে আমাদের আরেকজন বিশেষ অতিথি আছেন, তার সাথেও আমরা কথা বলবো। স্যার, today Bangladesh and India are the glorious partner of progress and development, and we share not only the common borders and rivers but also the culture, common language and common heritage. And this Young Bangladesh Delegation Program, it started from 2012, yes. And successfully it's running 5 years. Yes. I want to know the behind stories of this idea and from where the idea came from. And I want to know another question, how you choose these delegates from Bangladesh? First of all, I would like to thank Channel 71 for doing this program, and thank you for inviting me as a person who was involved with the program from the beginning. So you asked about the program and how it started. You rightly said it was started in 2012, and it was started following the visit of our Honorable President of India. And when he had visited,
he had also participated in convocation program in Dhaka University, and he had interacted with the students community extensively. And following the visit, idea came into fruition that we should take youth of Bangladesh to see India. And it was started in a limited way in 2012. Since then, we have done 5 editions of this successful program. And regarding the selection procedure of students for this youth delegation program, we have extensive procedure now in place. And over the years, we have tried to improvise the selection procedure so that we can get best of the students, best of the people from their representative fields, and to have a cumulative experience of the group which visits from here to from Bangladesh to India. Yes. To see India through their eyes, to experience India, to interact with youth of India, and to have memorable experience. What is the purpose of this program? You know, India and Bangladesh both are country of young people. More than 40% of our population is less than 20 years. And as far as I know, more than 42% of population of Bangladesh is less than 15 years. So we are really a country of young people. And young people are future of both the nations. So they need to know each other. We share many things, as you rightly said. We share our civilization, we share our culture, we share festivals, we share language, we share our passion for cricket. I think everybody will agree here. Yes. So, but at the same time, as both countries are growing very fast in every sphere, if we have good relationship, good people-to-people contact, then young community is also important stakeholder. Yes. So with that objective, this program was started. আমরা কিন্তু শুনলাম মিস্টার রাজেশ উইকের কথা। আপনাদের কাছে আসি, যদি এখানে যারা আছেন, আপনারা আপনাদের চোখে ভারতকে দেখেছেন এবং বাংলাদেশ থেকে সম্ভাবনাময় কিছু তরুণীকেই এই ইয়াং লিডারশিপ প্রোগ্রামে আপনারাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। প্রথমে আমি জানতে চাই যে আমার এখানে আছেন মোহাম্মদ মামুন মিয়া এবং ডক্টর হেলাল উদ্দিন। আপনারা যেটা বলবেন যে আপনারা জানেন, আপনারা গেছেন এবং আপনারা ইন্ডিয়াকে দেখেছেন, ইন্ডিয়ার ডেমোক্রেসিকে দেখেছেন। আপনাদের কাছে আমি জানতে চাইবো যে আপনাদের চোখে আপনারা এই ভারতীয় গণতন্ত্রকে কেমন দেখেছেন? আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে যদি বলি, বাংলাদেশ এবং ভারতের যেই সম্পর্ক, সেটা একটা ঐতিহাসিক সম্পর্ক। তো গণতন্ত্রের বিষয়ে যদি বলি, সেটা আমরা সবাই জানি, ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তো সেই অর্থে এবং আমাদের ভারতের কাছ থেকে গণতান্ত্রিক প্রেক্ষাপটে আমাদের অনেক কিছুই শেখার আছে এবং আমরা সেখানে গিয়েও দেখেছি। আমরা দেখেছি এখন ভারতের যে গভর্নমেন্ট আছে, বিজেপি গভর্নমেন্ট, কিন্তু রাষ্ট্রপতি আবার কংগ্রেসের। আমাদের মনে হয় না রাষ্ট্রপতি ভবনে গিয়ে আমরা অন্য আরেকটা দেশের রাষ্ট্রপতি ভবনে আসছি। এবং সেটা রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেছেন, এই যে ভবন, এই ভবনের ইতিহাসে এর সাথে বাংলাদেশেরও ভূমিকা আছে, কেননা যখন এই ভবনটি তৈরি হয়েছিল তখন আমরা একই দেশ ছিলাম। আপনাকে ধন্যবাদ। I am coming again to Mr. Rajesh Uike. Sir, I want to know the democratic principles and democratic practice of your country. I think, as everybody knows here, India is a sovereign, secular, socialist, democratic republic, and we take pride on this. And we have a constitution, and founding father of constitution, the way they had envisioned the country to be, we are going on that path, and India is now progressing in every sphere. So the vision, the dream of the founding father of the constitution and those great freedom fighters, we are trying to realize, and successive generations are doing that. And today, if you see, despite having several obstacles, several challenges, India as a country is trying to address all those challenges. And it is because the way our system of governance is, and I think every Indian takes pride in that.
Yeah, we know the Republic of India is the largest democracy in the world. আপনাদের কাছে আসবো যদি আপনারা কেউ এর সাথে কোনো কিছু যুক্ত করতে চান, যে আপনারা যখন ইন্ডিয়া গেলেন এই ডেলিগেশন প্রোগ্রামে আপনাদের ফাইন্ডিংসকে কেমন দেখলেন? যেহেতু আমি ডান্সার ছিলাম, ডান্স করি, আর হচ্ছে আর্ট আর মিউজিকের সাথে রিলেটেড, সো সবসময় দেখি যে দুই দেশের মধ্যে ওয়ার্কশপ হয় ডান্স নিয়ে, সব কিছু নিয়েই মোটামুটি। কিন্তু ওখানে যাওয়ার পর সব কিছু আমরা আরও বড় পরিসরে দেখতে পেলাম। যখন আমরা গুজরাটে গেলাম, তাদের কালচার দেখলাম, খুবই ভালো লেগেছে। আর হচ্ছে তারাও অনেক আগ্রহী ছিল আমাদের কালচার নিয়ে। ওখানে আরও বাঙালি স্টুডেন্ট ছিল, তাদের সাথে আমাদের দেখা হয়েছে, ওরাও অনেক এক্সাইটেড ছিল আমাদেরকে দেখে, আমরাও খুব এক্সাইটেড ছিলাম। ওদের একটা ডান্স ফর্ম আপনারা দেখেছিলেন? ডান্স ফর্ম দেখেছিলাম, আর সেখানে আমরাও ডান্স করেছিলাম, আমাদের একটা গ্রুপ ছিল। দেন ওরা কোলাবোরেশন হয়েছে, ইন্ডিয়ান বাংলা কোলাবোরেশন। দেন আফটার দ্য প্রোগ্রাম আমরাও সবাই মিলে মাঠে নাচ করেছিলাম একসাথে, সবাই একটা কমন মিউজিকে। ওইটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। আর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি যখন কলকাতা থেকে গুজরাট থেকে কলকাতা যাচ্ছিলাম, সো আমার পাশে একজন সরকারি কর্মকর্তা ছিলেন, মেবি ফরেস্ট অফিসার টাইপের কিছু। দেন উনি আমার সাথে কথা বলছিলেন, খুবই উনি এক্সাইটেড ছিলেন যে কী ব্যাপার, তোমাদের বাংলাদেশ থেকে 100 জন এসেছে, আচ্ছা খুবই ভালো কথা, আচ্ছা আমাকে একটু বলো তো তোমাদের এডুকেশন এত তাড়াতাড়ি কিভাবে মুক্তিযুদ্ধের পর এত তাড়াতাড়ি ইমপ্রুভ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে কিভাবে? দেন আমি বললাম যে হ্যাঁ, আমাদের গভর্নমেন্ট, আমাদের সবাই এডুকেশনটাকে অনেক বেশি এমফাসাইজ করছে। বাংলাদেশের প্রচুর ছেলেমেয়ে কিন্তু এখন ইন্ডিয়ায় পড়াশোনা করছে, এবং এখানে অনেকে আছে যারা ফ্রম আইসিসি স্কলারশিপ পেয়ে তারা মানে আইসিসি এর ফেলো, দেবলীনা আইসিসি এর ফেলো। ভালো লেগেছে যে না, দুই দেশেই হয়তো বা আমাদের মানে ভাবমূর্তিটা আসলে পজিটিভ। আচ্ছা, বলতে চাইবো প্লিজ। হ্যাঁ, যেটি মোমু বললো, আমিও ঠিক ওর কথা ধরেই বলতে চাই যে আসলে আমাদের এই যে 100 জন যে ডেলিগেটস টিম আমরা যে দিল্লিতে গেলাম বা ইন্ডিয়াতে গেলাম, আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল দু দেশের মধ্যে একটা ঐক্য স্থাপন এবং একটা সংস্কৃতির আদান প্রদান। এবং সেই বিষয়টি ঘটেছে যখন আমরা ওখানে গেলাম, ওদের ঐতিহ্যের সাথে পরিচিত হলাম এবং একই সাথে তাদের সংস্কৃতির সাথেও পরিচিত হলাম, এবং আমরাও কিন্তু আমাদের সংস্কৃতিকে তাদের মাঝে তুলে ধরলাম। এবং আলটিমেটলি দু সংস্কৃতির যে মেলবন্ধন এবং একটা সুন্দর স্মৃতি বা সুন্দর কিছু কি বলবো, মানে শিক্ষণীয় কিছু বিষয়বস্তু নিয়ে কিন্তু আমরা দেশে ফিরেছি। এবং সব থেকে বড় কথা, আমরা 100 জনের টিম গেছিলাম, কিন্তু দিল্লির বুকে বা গুজরাটে আমরা ছিলাম কিন্তু এক টুকরো বাংলাদেশ, এটাই বলতে পারি। Mr. Rajesh Wike, do you have any other planning for the future delegates? Certainly, we would like to continue this program because in the short span of 5 years, it has become very, very popular. Because when their program was going on, we were receiving requests from students from various parts of Bangladesh how to become member of this delegation. It means it has become popular, and we are in touch with this group as well as other groups who have visited India before. I mean, it has become kind of big family, and we would like to encourage them to excel in their respective careers. And though our association was only for 8 days, but our motto is to keep the relationship lifelong, and to keep helping each other, to growing, and to sharing each other's experiences, and especially in the context of our bilateral relations, because these students, these members of the group, 100-member groups, they are stakeholder of our bilateral relationship. So when they visited India, each one of them was like ambassador of Bangladesh to India. So after 5 years, yes, you have 500 delegates. Exactly. We already have 500 as of now. And we would like to continue this program, and we have several other programs, including scholarship programs that I think you would like to discuss later on. And now people are traveling more, and more people are going from India to Bangladesh, and from Bangladesh to India. Yes. And people are exploring each other, and it's a growing sign of our we will discuss this later. আমাদের একটা বিরতির সময় হয়ে এসেছে দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি। ফিরছি একটু বিরতির পর, সাথেই থাকুন।
আবারও ফিরলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সম্পর্কের নানা দিক নিয়ে। শুরুতেই বলছিলাম দুদেশের সম্পর্ক এখন সবচেয়ে গতিময় সময় পার করছে, আর এই সম্পর্ক যেন অনেকাংশে নতুন গতি পায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পর। তার বক্তব্যে অনেকটাই তা স্পষ্ট হয়ে ওঠে এবং যা বন্ধুত্ব, সম্প্রীতি এবং গভীরতার কথাই বলে। দর্শক, চলুন শুনে আসি নরেন্দ্র মোদীর সেই বক্তব্যের কিছুটা। ভাই और बहनों, আমার বাংলাদেশের ভাই বোনেরা নমস্কার। কেমন আছো? আমরা তোমার সাথে আছি। আমরা তোমাকে साथे নিয়ে चलबो। इस 2 दिन की यात्रा के बाद न सिर्फ एशिया लेकिन पूरा विश्व बारीकी से पोस्टमार्टम करेगा। कोई तराजू लेकर के बैठेंगे, क्या खोया क्या पाया। लेकिन अगर एक वाक्य में मुझे कहना है तो मैं कहूंगा कि लोग सोचते थे कि हम पास पास है, लेकिन अब दुनिया को स्वीकार करना पड़ेगा कि हम पास पास भी हैं, साथ साथ भी है। हम 2 देश हैं जो जमीन को ही हमारे संबंधों का सेतु बना करके खड़ा कर देते हैं। আমি আবারও ফিরব ডেলিগেটসদের কাছে দুদেশের এই সম্পর্ক নিয়ে তারা কি ভাবছে। শুরুতেই যাব আমি জাহিদুর রহমান শামীম আপনার কাছে। আপনি বলবেন যে কি ভাবছে আসলে এই তরুণ প্রজন্ম বাংলাদেশ ইন্ডিয়া এই সম্পর্ককে, এবং এই সম্পর্ক কতটুকু এগিয়েছে, কি মনে হয় আপনার? আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্ক, আমাদের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্কটা রয়েছে, এটা খুবই নিবিড় এবং খুবই পুরনো ঐতিহাসিক একটা সম্পর্ক। এটা ইতিহাস থেকে যদি আমরা বলতে চাই, সবসময় ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, আমাদেরকে সবসময় সাহায্য করে এসেছে এবং আমরাও তাদের কাছ থেকে সবসময় পজিটিভ কিছু পেয়েছি। বর্তমানে যে সম্পর্কটা বিরাজ করছে এটা খুবই উচ্চ পর্যায়ের। যেমন আমাদের অনেক প্রবলেম ছিল বিভিন্ন সেক্টরে, যেমন সীমান্ত চুক্তির বিষয়, সেগুলো অনেকটাই মীমাংসিত কিছুটা আলোচনার টেবিলে। আমি আপনার কাছে জানতে চাই, আপনারা ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে গেছিলেন, যেহেতু আপনি একজন আম্পায়ার, আপনি ইডেন গার্ডেনকে কেমন দেখলেন? এর আগে কি গেছিলেন কিনা, বা আপনার অভিজ্ঞতাগুলো কেমন হলো? সেখানে নিশ্চয়ই প্রচুর লোকজনের সঙ্গে দেখা হলো যারা বাংলাদেশের, সেই বিষয়গুলো জানতে চাই আপনার কাছ থেকে। অ্যাকচুয়ালি আমরা 100 ডেলিগেটস মেম্বারের আমি মেম্বার ছিলাম, সদস্য ছিলাম। এটা আমার জন্য খুবই একটা গর্বের ব্যাপার, একটা লাইফ টাইম যে একটা অ্যাচিভমেন্ট বলা যায়। আম্পায়ার হিসাবে অনেক দেশে যাওয়া আমার সৌভাগ্য আমার হয়েছে, বাট রাষ্ট্রীয় অতিথি হয়ে যাওয়া এটা একটা আসলে অন্যরকম ব্যাপার, একটা অন্যরকম ব্যাপার। তো আম্পায়ার হিসাবে ওখানে গিয়েছিলাম, বিশেষ করে গুজরাটে কিন্তু আমরা একটা খেলার একটা সুযোগ পেয়েছিলাম, যদিও আমি আম্পায়ার, বাট খেলার সুযোগটা আমি হাতছাড়া করতে চাই। কাদের সঙ্গে খেলেছিলেন? আমরা গুজরাট টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে আমরা খেলেছি। এরপরে কলকাতায় আসলাম, ওখানে ইডেন গার্ডেনে গিয়েছিলাম। ওই পরিবেশটা আসলে খুবই চমৎকার একটা পরিবেশ ছিল, কারণ আম্পায়ার হিসাবে বাইরে যাওয়ার যে অভিজ্ঞতা, ওটার চেয়ে কিন্তু ইডেন গার্ডেনের যে অভিজ্ঞতা এটার একটু ব্যতিক্রম আছে। এখানে অনেকেই আছেন যারা ইডেন গার্ডেনে প্রথম গেছেন, প্রথম হয়তো খেলা দেখার সুযোগ হয়নি, কিন্তু সবসময় আমরা টেলিভিশনের পর্দায় ইডেন গার্ডেনকে দেখি। সেখানে আপনারা ইডেন গার্ডেনে যখন গেলেন, খেলা হলে মনে হয় ব্যাপারটা আরও জমতো। খেলোয়াড় হিসাবে আসলে যখন ইডেন গার্ডেনে যাই, তখন আসলে এই ফিলিংসটা একটু অন্যরকম ছিল, যে কখনো ভাবিনি যে, কারণ আমি আসলে যেখানে বড় হয়েছি সেটা গ্রাম ছিল, তো সেখানে তো মেয়েদের জন্য খেলাধুলা আসলে ছিল না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আসলে খেলার সুযোগটা ঘটে।
আর 100 ডেলিগেট হিসাবে যখন যাই তো স্টেডিয়াম দেখার প্রথম সৌভাগ্য ঘটে যে মানে বিদেশে, তারপর হচ্ছে এতটা ঐতিহাসিক একটা এখানে জায়গা। আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম, বাংলাদেশের টাইগাররা খেলে গেছে, এটা একটা বিশাল ব্যাপার। সেখানে মানে ক্রিকেটার হিসাবে সেটা আমার জন্য অন্যরকম আসলে ফিলিংসের জায়গা ছিল যে এখানে আমি আসছি, দেখলাম, এটা আসলে আমি লাকি, কারণ আমার ইউনিভার্সিটি যে মেয়েরা খেলে তাদের হয়তো সেই সৌভাগ্য হয়নি, সেটা আমার ক্ষেত্রে সেটা প্রথম হয়েছে। আমার মনে হয় জাহিদুর রহমান শামীম, সাইদুর রহমান আপনি মনে হয় যুক্ত করতে চাইছেন। সাইদুর রহমান, আমি এই পারস্পরিক সম্পর্ক ভারত বাংলাদেশের আমি ফার্স্টলি বলবো 2015 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন, উনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশে যখন সূর্য ওঠে আলোকিত হয় ভারত, এবং উনি আরও একটি কথা বলছিলেন, আমি প্রধানমন্ত্রী হিসাবে ভারতকে নিয়ে যে স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়েও সেই স্বপ্ন দেখি। তবে আমি আমাদের সফর নিয়ে একটা প্রসঙ্গ আমি বলি, যখন আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছিলাম 5 ডিসেম্বর, তো উনি আমাদের পারস্পরিক সম্পর্কটা বলছিলেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা হলো ঐতিহাসিক, কারণ হলো আমাদের চারপাশে প্রায় 4100 কিলোমিটার সীমানা হলো ভারতের, এবং প্রায় 2900 মতো সীমানা আছে, স্থল সীমানা ভারতের সাথে, এবং 30টা ডিস্ট্রিক্ট আমরা সম্পৃক্ত। এবং আমি ভারত বাংলাদেশের সম্পর্কে জাস্ট আমি একটু সময় নিয়ে আমি বলতে চাই, প্রেক্ষাপটটা এরকম, যখন ব্রিটিশ থেকে 1947 সালের 14 আগস্ট 15 আগস্ট দুইটা রাষ্ট্র হলো ভারত পাকিস্তান, তারপর পাকিস্তান দুইটা প্রদেশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান তো আমাদের উপর শোষণ নির্যাতন করলো, 71-এ আমরা মুক্তিযুদ্ধ হলো আমাদের, এবং ভারত আমাদের তাদের সহযোগিতা ভোলার নাই, এটা আমরা তো সবাই জানি। এরপর আমরা যখন যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র, সে রাষ্ট্রে কিন্তু যখন আমাদের বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে আসলো 72 10 মাস, তারপরে 19 মার্চ কিন্তু বাংলাদেশে প্রথম সফর করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। একদম হিস্টোরিক্যালি আসলে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, সম্পর্কের জায়গা থেকে। এরপর আমরা যদি লাস্টে আসি, দেখেন 12 সালে আমাদের মনমোহন সিং আসছিলেন, প্রণব মুখার্জি মহোদয় উনি আসছিলেন, তারপর 15-তে নরেন্দ্র মোদী আসছেন, আগামী এপ্রিলে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, মানে আমাদের সম্পর্ক কিন্তু দিনকে দিন উন্নতির দিকে যাচ্ছে। জি, মিস্টার রাজেশ উইকে, ইন্ডিয়া ইজ এ সভরিং সোশ্যালিস্ট, সেকুলার and democratic republic, and Bangladesh and India, we are sharing the common language, sometimes common language, common heritage, common culture. How do you see India-Bangladesh relationship from past, present and future? I want to know your understanding. Since the time of Liberation War, I think everybody would like to recall our contribution in the Liberation War, and our soldiers had stood together with Mukti Jodha, and we fought the Liberation War together, and it was a proud moment for us also. And since then we have continued making progress in our relationship. There have been ups and downs, but then we have made progress, and right now, as you have said several times, that this is the time when we have best of the bilateral relations, and our bilateral relationship is multifaceted, and there are several aspects to it, and each and every aspect we are making progress, and the momentum that has been built up, as you rightly pointed out, after the visit of Prime Minister Narendra Modi. So I think when forthcoming visit of the Prime Minister will add another new momentum to this bilateral relationship. আমরা একটু ট্যুরিজম নিয়ে কথা বলতে চাই। অনেকেই বলে যে ইন্ডিয়া দেখা মানে হচ্ছে পৃথিবীর অর্ধেকটা দেখে ফেলা, এবং আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, আপনাদের অভিজ্ঞতাগুলো শুনতে চাইব। আমি মনিরামণি এবং নুরি প্রতীকের কাছ থেকে শুনতে চাই যে প্রথমে মনিরামণি, আপনি একটু যুক্ত করবেন যে আসলে ওদের আতিথেয়তা, ওদের ট্যুরিজম, ওদের সবকিছু, এই বিষয়গুলো আপনার দৃষ্টিকোণ, আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। আসলে আমরা হচ্ছে বাইরে থেকে মানে বই থেকে, মুভি থেকে যতটা জানলাম ভারত সম্পর্কে, তো আমরা যখন ওইখানে গেলাম তো আসলে এটা আসলে আমাদের জন্য একটা বেশি ছিল, আশার থেকেও বেশি ছিল যে আমরা কতটা আত্মীয়তা পেয়েছি। যখন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম কলকাতায় কিছু আপু ছিল, ওরা আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বের হচ্ছি তখন সাথে সাথে আমাদেরকে ফুল দিয়ে বরণ করছে,
তো কলকাতায় ঢুকেই মনে হচ্ছে যে আসলে আমরা কতটা আন্তরিক পরিবেশ এখানে চলে আসছি, কতটা ওরা আমাদেরকে নিজেদের মতো ভাবে, একদমই প্রতিবেশী হিসাবে ভাবে। আমি ভিসা প্রসেসিং নিয়ে কথা বলতে চাই। এখন কিন্তু ভিসা প্রসেসিং অনেক সহজ হয়েছে এবং এখন ই টোকেনের মাধ্যমে খুব সহজেই ভিসা প্রসেসিং করা যায়। মিস্টার রাজেশ উইকে, what are the initiative of visa processing in recent days? Thank you for your question, and I would like to tell you that we have taken several steps, several initiatives, especially in last 1.5 years, to simplify the visa procedures. For example, now we have done away with e-token requirements for all those travelers who have confirmed air ticket, railway ticket or bus ticket. They can straight away go to the visa application center and then they can deposit their visa application. Similarly, for medical visa, for student visa, for conference visa, there is no e-token requirement. And we have started giving long-term visa for business travelers. And we are also giving long-term visa, 5 years multiple entry visa to senior citizens, all those who are above 65 years of age. And we have opened new visa centers. Now total 12 visa centers are working all over Bangladesh. And we have especially taken measures for women travelers. And our Uttara Center is opened only for women on Saturday, and they can walk in, they can submit their applications, and they can submit not only their application but their family members also. So which has become very popular in very short span of time, and we are aware of related issues and we are working on that, and I hope that we will be able to address the issue further. And the last point here I would like to add here that Bangladesh has already become #1 country from where we receive our tourists. Till last year, United States of America used to be the #1 country, but now Bangladesh has replaced USA and Bangladesh has become #1 country for us. থ্যাংক ইউ। আমরা আলোচনা থেকে যেটুকু বুঝলাম যে এখন ই টোকেনের মাধ্যমে ভিসা প্রসেসিংটা অনেক সহজ হয়ে এসছে এবং মিস্টার রাজেশ উইকে যেটা বললেন যে বেশ কিছু লং টার্ম ভিসা বা কিছু মাল্টিপল ভিসা এন্ট্রি বিভিন্নভাবে এই ভিসাকে সহজ করার জন্য ইন্ডিয়ান এম্বাসি কাজ করছে। দর্শক বুঝতেই পারছেন যে আলোচনা অনেকটাই জমে উঠেছে। আমরা আরও কথা বলবো একটা বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর আপনাদের আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আবারও আমরা প্রতিনিধি দলের কাছে যাব। নিউ দিল্লি থেকে কলকাতা, মাঝখানে আগ্রা এবং তারপর গুজরাট। লম্বা সফরই বলা যায়। এক রাজ্য থেকে আরেক রাজ্যে আতিথেয়তার ধরনটা কেমন সেই সকল অভিজ্ঞতাগুলো শুনতে চাই। আমি আসতে চাই ফারজানা জ্যোতি আপনার কাছে। আপনি গুজরাট ঘুরেছেন। গুজরাট একটি বাণিজ্যিক এরিয়া, তো ওখানে বাণিজ্যিক প্রসার কেমন দেখেছেন আপনি? গুজরাটে আমরা ঘুরেছিলাম টাটা ন্যানো কোম্পানি আর ডান্ডিকুটিরে ঘুরেছিলাম। তো আমার কাছে সবচেয়ে ডান্ডিকুটির জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে। মানে ওইখানে গান্ধীজির পুরো লাইফটাকে 3D ম্যাপিং হলোগ্রাফি দিয়ে এত সুন্দর করে মানে প্রেজেন্টেশন করা হয়েছে যে যে কোনো একটা মানুষ যে গান্ধীজি সম্বন্ধে কিছুই জানেন না, কিন্তু ওখানে গেলে সে তার পুরো লাইফটাকে জানতে পারতেছে। তো আমার কাছে ওই জায়গাটা খুব ভালো লেগেছিল। প্রত্যাশা হাবিব যদি এখানে একটু যুক্ত করেন। প্রত্যাশা হাবিব, যাদের কথা বললেই হয় না, তারা হচ্ছে আমাদের সাথে প্রত্যেকটি পদক্ষেপে যারা ছিল তারা হচ্ছে কল্যাণদা, মাদানজি এবং আতুলদা। তারা আমাদের কোনো ধরনের সমস্যা হলে বা কোনো কিছু প্রশ্ন থাকলে তারা সবসময় আমাদের সাথে ছিল এবং এটি মানে আতিথেয়তা খুব বড় একটা জিনিস। আমি ফারজানার সাথে বলবো, আমরা গান্ধী আশ্রমেও গিয়েছি, ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি তারা বসে বসে একসাথে খাচ্ছে এবং আমরা যখন যাচ্ছি তারা আমাদেরকে বলতেছে দিদি 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 করে ডাকতেছিল। এটা যে কতটা সুন্দর লাগছিল শুনতে। এখানে একটু যুক্ত করতে চাই, রাকিব হাসান আপনার কাছে আসতে চাই যে তথ্য প্রযুক্তির দিকটা আপনি কেমন দেখেছেন, আপনার অভিজ্ঞতাগুলো জানতে চাই সেখানকার। আচ্ছা, একটু আগে আপনি পানাম সিটির কথা বলছিলেন, আপনি পানাম সিটি বলুন কিংবা একটু ঘুরে এসে যদি সোনারগাঁর কথা যাই,
সেখানে আমরা দেখেছি যে স্থাপনা মানে আমাদের দেশে সেটা মহাস্থানগড় হতে পারে। স্থাপনা মানে হচ্ছে যে একটা দেবীর ছবি আছে, সেখানে মূর্তি আছে এবং নিচে কিছু ইনফরমেশন দেওয়া। আমি অ্যাজ এন ট্যুরিস্ট আমি সেই ইনফরমেশনগুলো পড়ছি বাংলাতে এবং ইংলিশে লেখা। ওখানে আমরা প্রথম দিনে ফার্স্ট ভিজিটটা করেছিলাম আমরা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, এবং আমরা দেখলাম যে ইদানিংকালে মানে এটা বলা যেতে পারে 5 বছরের মধ্যেই এই চেঞ্জটা এত ম্যাসিভ চেঞ্জ ভারতে, যে ওখানে প্রায় অলমোস্ট সব মিউজিয়ামগুলোতে এবং যারা ওদের প্রসিদ্ধ কোনো ব্যক্তি তাদের জীবনী নিয়ে তারা যে বায়োগ্রাফিগুলো করছে, আমরা যখন যাব আমরা একটা হেডফোন পাবো যেখানে আমরা অডিওতে শুনতে পারছি, সেটা ওই স্টেটের ল্যাঙ্গুয়েজে থাকছে, ওদের কমন ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমি ইংরেজি তো পাচ্ছি। তার মানে পুরো জিনিসটা তারা এত বেশি কমিউনিকেটিভ করেছে, ডিজিটালাইজ করেছে। আমার মনে হয় এই ধারণাটা আমরা ইনপুট করতে পারি, সেই সুযোগটা কিন্তু আছে। এবং অলমোস্ট আমরা দেখেছি যে আমাদের জাতীয় জাদুঘরে কিন্তু অনেকটা ডিজিটালাইজ করা হচ্ছে, এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে লাইব্রেরিটা সেটাও ডিজিটালাইজ করা হচ্ছে। ওদের লাইব্রেরিগুলোর ভিতরে আমরা এই জিনিসটা দেখেছি, এবং আমরা যখন কথা বলছিলাম আমরা দেখলাম যে ওরা আসলে প্রত্যেকেই এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড। যেমন ডান্ডিকুটির কথা একজন বললো, ডান্ডিকুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহাত্মা গান্ধী নিজেই চরকা ঘোরাচ্ছে এবং নিজের লাইফের ঘটনা তিনি নিজে বলতেছেন, এবং আমরা শুনতে পাচ্ছি 3D। এটা একটা অন্যরকম অনুভূতি। আমরা কিন্তু আমাদের জাতির পিতাকে নিয়ে এরকম একটা কিছু করার একটা স্বপ্ন দেখতেই পারি। ডক্টর হেলাল যুক্ত করতে চাইছিলেন কিছু? জি, আমি যেই বিষয়টা বলতে চেয়েছিলাম, বাঙালি বীরের জাতি, আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি, আমরা মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছি, আমরা যুদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছি, যে এই গর্বের বিষয় আমাদের এই উপমহাদেশে অনেক দেশেরই নাই। তো সেই অর্থে তথ্য প্রযুক্তিতে আমরা অনেক এগিয়েছি, আমাদের ইন্টারনেট ব্যবহার, মোবাইল ব্যবহার, এই জায়গাগুলোতে অনেক এগিয়েছি। আমি যেই বিষয়টা যোগ করতে চাই সেটা হচ্ছে ডান্ডিকুটি নিয়ে ওইরকম একটা জিনিস, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে যদি আমরা এরকম একটি কিছু করতে পারি। বাণিজ্যিক প্রসার নিয়ে যদি কেউ কিছু বলতে চান, বাণিজ্যিকভাবে কি করে এগিয়ে যেতে পারি, ভারতের কাছ থেকে কি শিক্ষণীয় আছে? ধন্যবাদ। বাণিজ্যিক প্রসার নিয়ে যদি বলা যায় সেই ক্ষেত্রে দেখতে হবে যে ইন্ডিয়া সেই ব্যাক ইন 1947 থেকেই মানে তার কি বলে একটা রাষ্ট্র তৈরি হওয়ার পর থেকেই সে বাণিজ্যিক দিক থেকেই সে আসলে অ্যাডভান্স ছিল। এবং গান্ধীজি কিন্তু প্রথম যখন ইন্ডিয়ান জনগণকে সে কিন্তু প্রথমে চরকা ধরায় দেওয়ার মানেই হলো এক ধরনের বাণিজ্যিকীকরণ করা, যেটাকে ধরে তারা হলো গিয়ে নিজের স্বাবলম্বী হওয়া। তো তার পাশাপাশি যে জায়গায় আমি আরও কিছু অ্যাড করতে চাই হলো পারস্পরিক সম্পর্ক। এখন বলা হয় পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু ইন্ডিয়া না, বাংলাদেশও সেই জায়গায় একটা সহযোগী ভূমিকা পালন করতেছে। শুধুমাত্র যে ইন্ডিয়া আমাদেরকে দিচ্ছে তা না, পাশাপাশি আমরাও ইন্ডিয়াকে দিচ্ছি। সেটা হলো আমাদের ট্রানজিট ইস্যু, আমরা হলো কমন বর্ডার এবং হলো কমন কালচার শেয়ার করার যে জায়গাটা, আমাদের কাছ থেকে ওই জায়গাগুলো তারা নিচ্ছে। এবং আমাদের আরও কিছু প্রবলেমের জায়গা, যেটা আমি দেখি যে কালচারাল হেরিটেজগুলো নিয়ে একটা পলিটিক্যাল জায়গায় আমরা পৌঁছে গেছি। এখন একটা মসজিদ, একটা মন্দির, একটা ভাস্কর্য, সেটাকে আমরা দেখছি হলো গিয়ে পলিটিক্যাল জায়গা থেকে, দেখতেছি না এটা আমার কালচার। আমাদেরকে এই জায়গাটা শিক্ষা নিতে হবে ইন্ডিয়ার কাছ থেকে, যে এটা হলো গিয়ে একটা কালচারাল হেরিটেজ। এটা আসলে কোনো ধর্ম বা সাম্প্রদায়িক ইস্যুর মধ্যে না, এটা আমরা কালচারালি চিন্তা করবো, আমাদের নিজেদের দেশকে মানে পৃথিবীর বুকে কি বলে উঁচু করে দেখার জায়গাটা। এবং পাশাপাশি যে গণতান্ত্রিক জায়গার কথা বলা হচ্ছে, যে গণতান্ত্রিক প্রসেসের মধ্য দিয়ে ইন্ডিয়া যেমন হলো 47-এর পর থেকে সে আসলে বড় হচ্ছে, এবং এখন বলা হয় যে লার্জেস্ট ডেমোক্রেটিক যে প্রসিডিউর বা প্রসেসের মাধ্যমে একটা রাষ্ট্র চলতেছে, সেই জায়গাটা আমরা যদি আমাদের দেশ থেকে দেখি যে একটা গণতান্ত্রিক প্রসেস, একটা পার্টিকে আমরা মেনে নিতে পারতেছি না, আবার একটা পার্টিকে দেখতে পাচ্ছি না। এবং দেখা যাচ্ছে যে উন্নয়নের প্রসেসের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আমার একটা গভর্নমেন্ট চলে যাচ্ছে, তার মানে আমি আমার অনেকগুলো প্রজেক্ট, আমার অনেকগুলো কাজ দেখা যায় ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই ইনভেস্টমেন্টগুলো বন্ধ করেছি। তার মানে আমরা যদি দেশের উন্নয়নের কথাই ভাবি, তাহলে দেখতে হবে যে যে পলিসি নেক না কেন সেটা যদি পিপল ওরিয়েন্টেড হয়। কারণ গণতন্ত্র যখন বলবো তখন হলো জনগণ, তার মানে এখানে হলো দুইটা চুক্তি, একটা হলো কি রাষ্ট্র এবং জনগণ। সেই ক্ষেত্রে জনগণের উন্নয়নের জন্য যে কোনো ধরনের চুক্তি নেওয়া হোক না কেন, সেটা গভর্নমেন্ট কে আসবে না আসবে সেটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হলো যে আমার উন্নয়ন। এবং আরেকটা জায়গা এখন তৈরি হচ্ছে সেটা হলো গিয়ে আইটি সেক্টর, মানে ইনফরমেশন টেকনোলজি। আমরা আমাদের হিউজ পরিমাণে যেই জনসংখ্যার যে কি বলে ব্যাপ্তি, যেটা আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে ইয়ুথ সেক্টরটা আমাদের মধ্যে এখন আছে, সেটাকে যদি আমরা আইটির আরও প্রসার দিতে পারি এবং হলো গিয়ে সেই জায়গায় একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে সহযোগিতা নেয়ার ফলে যদি আমরা
এই ইয়ত জনগোষ্ঠীকে ইনফরমেশন টেকনোলজির মধ্যে অ্যাড করতে পারি, তাহলে দেখা যাবে যে একটা পারস্পরিক সম্পর্কের মাধ্যমে উন্নয়নটা আরও বেশি ত্বরান্বিত হবে। সেটা শুধুমাত্র একটা দেশ না, পুরো সাউথ এশিয়ার উন্নয়নের জন্য আমরা আসলে কাজ করতে পারবো। তখন একটা রিজিওনাল পাওয়ার এস্টাবলিশ হবে এই টোটাল এশিয়ার। আপনাকে ধন্যবাদ। আমরা এখানে একটু যুক্ত করতে চাই, সবাই নিশ্চয়ই সিনেমা দেখতে গেছিলেন, হ্যাঁ, এবং কেমন লাগলো? কারণ আপনারা বাংলাদেশে যেই থিয়েটার হলে আমরা ছবি দেখি এবং ইন্ডিয়ায় গিয়ে কি সেটাকে খুব ডিফারেন্ট মনে হয়েছে না? পিভিআর, আইনক্স, ওদের অনেক বড় বড় মাল্টিপ্লেক্স আছে, আমাদের কিন্তু সেরকম মাল্টিপ্লেক্স নেই। এই বিষয়গুলো জানতে চাই, যদি কেউ শেয়ার করেন। না, আমরা সিনেমা যেটা ওখানে যে গিয়েছিলাম এটা এক বাক্যে অসাধারণ। ওখানে একদম পরিবেশটাই অন্যরকম ছিল। আমরা যে দেখেছি এখানে একদম যে একটা সিনেমা হলে যেরকম পরিবেশ থাকা দরকার। কি যুক্ত করা যাবে বাংলাদেশের জন্য? বাংলাদেশে আমি বলবো যে উন্নয়ন, হ্যাঁ, এই যে আমাদের যে এখানে যে সিনেমা হলগুলো আছে, যে বলে যে ডিজিটালাইজেশন, শুধু ডিজিটালাইজেশন করলেই চলবে না। এখানে যারা দেখতে আসবে সিনেমা তো নিশ্চয়ই দেখতে আসবে, আমরা মানুষরাই যাবো দেখতে। তাদেরকে ওইখানে যেভাবে তা মানে প্রপার ওয়েতে যে ঢোকানো, তাদেরকে টিকিট কাটার সিস্টেম থেকে ধরে না, আমরা এখনো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কিছুটা পিছিয়ে আছি। এখানে দেবলীনা মনে একটু যুক্ত হতে চাইছেন। আমি আসলে আগে বলতে চাই যে আমি আইসিসিআর স্কলার হিসেবে কলকাতায় পড়াশোনা করার সৌভাগ্য আমার হয়েছে। তো সেই কারণে আর কি এই সিনেমা হলগুলোতে যাওয়া বা মুভি দেখার যে অভ্যাসটা, সপ্তাহ শেষে আমাদের এন্টারটেইনমেন্টই ছিল সিনেমা দেখতে যাওয়া। কথাটাই বলতে চাই যে সবথেকে বড় কথাটা হচ্ছে চর্চা। তো সিনেমা দেখাটা এটা শৌখিনতা না, ওদের একটা কিন্তু চর্চার মতো, একটা অভ্যেসের মতো, যে সপ্তাহ শেষ একটা যেদিন যে সময় পাচ্ছে সে সিনেমাটা দেখছে। এবং সকল বাংলাদেশি স্টুডেন্টরা একসাথে হতো এবং সবাই মিলে সিনেমা দেখতে যাওয়াটাই একটা বড় উৎসব। বাংলাদেশে এটা যেমন আমাদের কাছে একটা বিনোদনের মাধ্যম ছিল এবং খুব আনন্দদায়ক ছিল, আবার সহজলভ্য ছিল বলবো একই সাথে। এবং সেইখানে আবার প্রত্যেকটা, আমার যেটা ভালো লাগতো যে প্রত্যেকটা পরিবার মিলে সিনেমা দেখতে আসা, যেটা আমরা বাংলাদেশে দেখি না, দীর্ঘকাল পাইনি। এখানে কিছু মানে ভালো সিনেমা হচ্ছে ইদানিং কালে, এবং দু একটা সিনেমা হল হয়েছে যেখানে আমরা অনেকটাই বলবো যে অনেকটা আমরা যেতে পারি, অনেকটা যাওয়ার মতো। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আসলে সেই চর্চার জায়গাটাতে আমাদের আরো বেশি সমৃদ্ধ হতে হবে এবং আরো বেশি যত্নবান হতে হবে সিনেমা হলের ব্যাপারে, যাতে সব শ্রেণীর ভিউয়ার্সরা, দর্শকরা সেখানে যেতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়গুলোই জানতে চাইছিলাম। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাণিজ্যিক প্রসার, আতিথেয়তা, এই বিষয়গুলো নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আমরা আবারও ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরলাম আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশের সম্পর্কের নানা দিক নিয়ে। আমরা এবার প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবো। শুরুতেই যাব মারিয়া গোমেজ আপনার কাছে। আপনারা গুজরাটে গেছিলেন এবং গুজরাটের বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ঘুরে দেখেছেন, সেখানকার শিক্ষকদের সাথে আপনারা আলোচনা করেছেন। আমি জানতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোন জিনিসটি যুক্ত করা যেতে পারে, যেটা আপনারা এক্সপেরিয়েন্স করে এসেছেন? আমরা যেরকম গুজরাটে যাওয়ার পরে দেখলাম যে তারা হচ্ছে খুব ইন্টারঅ্যাক্টিভ ওয়েজ অফ টিচিং আর ফ্রেন্ডলি ওয়েজ অফ টিচিং যেটা এমফাসাইজ করে। তো মোস্টলি যেটা করে হচ্ছে তারা ওয়ান টু ওয়ান কথাবার্তা বলে স্টুডেন্টসদের সাথে, যদি কোনো প্রবলেমস থাকে সেটার বিষয়ে বলে। আর ইন্টারাকশনসের মধ্যে মোস্টলি ফ্রেন্ডলি জোনটা বেশি আসে, যেটা আমাদের মধ্যে অনেক রকমের ব্যারিয়ার্স থাকে টিচার্সদের মাধ্যমে বা কিছু। রেসপেক্টের কথাও যদি বলি তাহলে ওখানেও এখন চলে আসে যে হ্যাঁ আমরা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট, ওয়াই শুড বি রেসপেক্ট আওয়ার ফ্যাকাল্টিজ বা এরকম কিছু। বাট ওনাদের ওখানে যেরকম দেখলাম সেটা হচ্ছে ফ্যাকাল্টিজদের ওনারা লিটারালি গডসদের মতন মানে পূজা করে, এরকম মানে ভাবসাব। সো এবং আরেকটা জিনিস এখানে যুক্ত করতে চাই যে যারা ইন্ডিয়ায় পড়াশোনা করেছে, মোস্টলি যারা আইসিসিআর ফেলো, তাদের অভিজ্ঞতাটা এরকম যে যদি ধরুন কোন একজন স্টুডেন্ট 2012 সালে ইন্ডিয়া পড়তে গেছে, তার পড়াশোনা শেষ হবে 2014-তে, হয়তো এটা মাস্টার্স ডিগ্রি, এবং সেটা উইদিন টাইম
এটা কমপ্লিট করে সে আসবে। আমরা কিন্তু সেই সেশন জটটার মধ্যে দিয়ে যাই, কোনো ড্রপ নেই। ড্রপিং দ্য সেমেস্টার আমাদের এখানে যেরকম আমরা গ্যাপ দিয়ে দিয়ে পড়ার ব্যবস্থাটা আছে, কিন্তু ওদের ওখানে হচ্ছে হোয়াট এভার ইউর গ্রেড ইজ ইউ হ্যাভ টু কন্টিনিউ, ডাজন্ট ম্যাটার হোয়াট এভার দ্য গ্রেড কামস, কিন্তু তোমার হচ্ছে এটা কন্টিনিউ করে যেতে হবে। তো ওইটাও আমার কাছে খুব ভালো লেগেছে যে চ্যালেঞ্জিং একটা ব্যাপার থাকে যে ইউ হ্যাভ টু ডু গুড। দে আর ভেরি এনথুজিয়াস্টিক টু নো অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি অন দ্যাট কেস। আর পাবলিক ইউনিভার্সিটি বাদ দিয়ে তারা এটাও জিজ্ঞেস করেছেন আমাকে কি কি ফেসিলিটিস আছে স্টুডেন্টসদের জন্য এখানে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট এডুকেশন হ্যাজ মডার্নাইজড ইটসেলফ ভেরি হাইলি ইন বাংলাদেশ। এখানে নওরিন মেহনাজ যুক্ত করতে চাচ্ছেন, আপনার কাছে জানতে চাই যে আপনি যখন ইন্ডিয়া গেলেন আপনার কি মনে হলো এখানে গবেষণার সুযোগ আসলে কতটুকু? মারিয়া যেমন বলছিল যে টেকনোলজিক্যালি এবং অনেক ফ্রেন্ডলি ওয়েতে ওনাদেরকে শেখানো হয়, এবং যদি গুজরাটকে নিয়ে বলি, আমরা তো 4টা স্টেটে গিয়েছি, ডিফারেন্ট কালচার দেখেছি, কিন্তু যদি গুজরাটকে নিয়ে বলা হয়, যেমন আমরা যেদিন স্টেপ ওয়েলে গেলাম, হ্যাঁ সেদিন আলাদা ওদেরকে আমরা দেখেছি আলাদা একটা স্টুডেন্ট জোন রাখা হয়েছে, যেখানে টিচাররা বা ওখানকার যে গাইডরা, হ্যাঁ তারা এনে তাদেরকে হিস্টোরিক্যালি দেখিয়ে দেখিয়ে বলছে যে এটা এটা, যেমন আমাদের যেমন হয় যে আমরা সমাজ বইয়ে পড়েছি, হ্যাঁ যে এটা হয়েছে 1971 সালে বা এটা হয়েছে, কিন্তু আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, হ্যাঁ হয়তো আমরা লালবাগ কেল্লা যাচ্ছি, আমরা বইয়ে পড়েছি, কিন্তু এক্স্যাক্ট ওই জায়গাটা নিয়ে গিয়ে আমাদেরকে দেখানো হয়নি। ওই সুযোগটা তাদেরকে করে দিচ্ছে, এবং সপ্তাহে পার্টিকুলার একটা ডে রাখা হয় যেদিন শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এই ফ্যাসিলিটিটা দেওয়া হয়, যার জন্য দেখা যায় কি যে একটা কথা আছে না যে পড়লে 20 বার পড়া আর একবার দেখাটা সমান, তোরা দেখে অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারছে। এখানে বৃষ্টি মজুমদার একটু যুক্ত করতে চাইছেন। বৃষ্টি, আপনি যদি বলেন গবেষণার সুযোগটি আসলে কেমন? গবেষণার সুযোগ বলতে গেলে আমি যদি আমার সেক্টর নিয়ে আমি যতটুকু দেখেছি, যে যেটুকু আমি দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং বা আমি আমার সেক্টরটা যদি বলি আর্কিটেকচার, তো আমি সেফট হোক বা আমি আদার্স ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তো তারা এরকম প্রায় সময় হয়তো বা কোর্সেস অফার করছে বা বিভিন্ন সেমিনার হচ্ছে। সবচেয়ে বেশি আমি কোর্স অফার থেকেও বেশি যেটা দেখছি যে যেই সেমিনারগুলো হচ্ছে অলরেডি সেটা বেশি ইফেক্টিভ। রাকিব যুক্ত করতে চাইছেন কিছু? আমি ধীরুভাই আম্বানির একটা স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম, এটা একদম আনঅফিশিয়ালি একটা কথা ছিল। তো ওখানে আমার আগ্রহ জায়গা ছিল যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে অনার্স বা মাস্টার্স লেভেলে যেটা হয় যে সিজিপি অনেক বড় একটা ম্যাটার। আমি সারা বছর পড়াশোনা করলাম, কিন্তু একেবারে সেমিস্টার ফাইনালের সময় হয়তো সিক হয়ে গেলাম, আমার রেজাল্টটা মানে সিজিপি কিছুটা কম আসলো, ফার্স্ট ইয়ার থেকে ওটাকে একেবারে শেষ পর্যন্ত আমাকে বেয়ার করতে হবে, একটা ছাপ রয়ে যায়। ওরা যেটা বললো যে ওরা কখনো কখনো আনফর্চুনেটলি যদি সিজিপিএ খারাপ হয়, ওরা একটা বা দুইটা ওই কোর্সের ওপর কোনো একটা পার্টিকুলার টপিকস যেটা ওই টিচার সিলেক্ট করে দেবে, এবং ওটা ওর উপরে ও একটা প্রেজেন্টেশন করবে, এবং সেই প্রেজেন্টেশন ওর সেই সিজিপিএটাকে পুষিয়ে দিবে। এই কাভার করে করে ওরা দেখা যাচ্ছে যে এমন একটা কর্মমুখী শিক্ষাটা আনছে। এখন আমাদের এখানে গাজীপুর ইউনিভার্সিটি সহ অনেক ইউনিভার্সিটি এই ট্রেনটা চালু হচ্ছে, এবং আমার মনে হয় ধ্যান ধারণাটা খুব কাজে আসবে আর কি। আমি যদি একটু অ্যাড করি রাকিব ভাইয়ের সাথে, যে এডুকেশন সিস্টেম হলো দুইটা পার্ট, একটা হলো রিসার্চ বেসড আর একটা হলো টিচিং বেসড। আমরা যে এডুকেশন সিস্টেমটাতে আসলে প্রচলিত সেটা হলো টিচিং বেসড, টিচার পড়াবে, স্টুডেন্ট শুনবে, একসময় এক্সাম দিবে। বাট এখন ইন্ডিয়ান এবং হলো আমেরিকান কনটেক্সটে যদি দেখি, তার হলো রিসার্চ বেসড। এই জায়গায় হলো যে স্টুডেন্টের ক্যাপাসিটি কতটুকু ডেভেলপ হচ্ছে, ইন্টেলেকচুয়ালি সে কতটুকু কি বলে ডেভেলপ হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। আর আমাদের জায়গায় ইম্পর্টেন্ট হলো কতটুকু আমরা ক্লাস করলাম এবং কতটুকু হলো গিয়ে আমরা পরীক্ষায় লিখলাম সেটা। আর ওদের হলো গিয়ে আমরা হলো পরীক্ষা দেওয়ার পর সিজিপিএ বাড়তেছে, ওদের হলো রিসার্চ পেপারের মাধ্যমে, ওই গবেষণার মাধ্যমে নতুন কিছু তৈরি করার যে জায়গা সেটা হচ্ছে। আর পড়াশোনার জায়গাটা সবার জন্য না, যারা হলো টেকনোলজিক্যালি কাজ করবে বা এমপ্লয়মেন্টের জন্য চলে যাবে, তারা আসলে টেকনিক্যাল যে জায়গা যাবে, যারা রিসার্চ করবে, গবেষণা করবে, নতুন কিছু উদ্ভাবন করবে। আপনার কাছ থেকে একটু দেবলীনার কাছে যেতে চাই। দেবলীনা রবীন্দ্র ভারতীতে পড়েছেন আপনি, আপনার শিক্ষা জীবনের কিছু যদি যুক্ত করতে চান এখানে। আমি একটু অ্যাড করতে চাই যে আমি শান্তিনিকেতনে অনার্স করেছিলাম সঙ্গীতে, যেটাকে বলা হতো বিমিউজ অনার্স, এবং পরবর্তীতে আইসিসিএস স্কলারশিপ নিয়ে কলকাতাতে রবীন্দ্র ভারতীতে মাস্টার্স করেছি। তো আমার এইটুকু শেখার মধ্যে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে গুরু এবং শিক্ষার্থীর মধ্যে একটা, আমরা কিন্তু আমাদের শিক্ষকদেরকে দাদা বলে সম্বোধন করতাম, জানেন, এবং এই দাদা দিদির সম্বোধনটা কিন্তু সম্পর্কটাও কেউ একজন শিক্ষকের সাথে একজন শিক্ষার্থীরকে অনেক কাছে নিয়ে আসে। এবং আমি যখন নিজে পড়াশোনা করেছি বা আমি এই গ্রুপটার সাথে ঘুরতে গেছি, একটা জিনিস আমি বারবার দেখেছি, ও যেটি বলছিল বা এই কথাটি
আমি বিভিন্ন জায়গায় বলেও থাকি, সেটি হচ্ছে যে সব শ্রেণীর মানে শিক্ষার্থী, সেটা ছোট হোক কিংবা বড় হোক, মানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদেরকে এই যে তাদের ইতিহাসের সাথে মানে ঐতিহ্যের সাথে এত সুনিপুণভাবে বা সুচারুভাবে পরিচয় করিয়ে দেওয়া, এবং তাতে যেটা হচ্ছে যে ওই যে ওরা যেটি পড়ছে সেটি ওদের সেই জায়গাটি অনেক বেশি পরিপক্ক হচ্ছে। তো আমার কাছে, আমি নিজেও এই অংশটাতে অংশ নিয়েছিলাম এবং আমি দেখেওছি, এবং সেই জায়গাটিতে আমি মনে করি যে এটি অ্যাচিভমেন্ট। আমি আবার রাজেশ উইকের কাছে করে যে যখন আপনি গবেষণার বা রিসার্চের জায়গাটা বললেন, আমরা কি করি যে একজন ইতিহাসের ছাত্র বা ছাত্রী আলটিমেটলি তার অনার্স শেষ করে বা মাস্টার শেষ করে তার অন্য কোনো একটা সেক্টরে জব করতে হচ্ছে, কিন্তু আমাদের সাথে যারা গাইড ছিলেন, যেসব আপু বা ভাইয়া, তারা সবাই কিন্তু স্টুডেন্ট এবং তারা রিসার্চার হিসেবে কাজ করছেন। এবং আমরা টেকনোলজির অন্যান্য যেসব মিউজিয়াম বলেন বা ডান্ডিকুটির যেসব জায়গায় বলছে যে অনেক টেকনোলজিক্যালি তারা অনেক ডেভেলপ, এবং সেই জায়গাগুলো যারা কাজ করছে তারা কিন্তু ওখানে গবেষক হিসেবে অনেক স্টুডেন্ট কাজ করছে। সো ওদের ওখানে মানে রিসার্চের জায়গাটাকে ওরা অনেক বেশি প্রাধান্য। স্যার, এভরি ইয়ার 200 Bangladeshi meritorious students receive ICCR scholarship, Indian Culture for Cultural Relations scholarship. I'm an ICCR fellow. I have completed my master's in Jadavpur University, and now I am working here, so I know the process. Do you have any planning for the ICCR former students and for the future students? It's a good question. We have several scholarship programs, not only ICCR. ICCR is one of the programs. Apart from that, we have ITech scholarship, and we have special Mukti Jodha scholarship. We have given more than 10,000 Mukti Jodha scholarship. We have given this scholarship to son, daughters, and even grands and granddaughters of Mukti Jodha, which is very popular. And every year, as you are saying, a good number of students without scholarship are also going to India, and not only that, from India also some of the students are here, especially for medical education, and it's a very, very important sector because we have vast human capital, we have young people, so for them education is very important, and we have made certain progress in field of education. And one special point that I would like to mention here is that we have very well-known, world-renowned Indian Institute of Technologies, and Indian Institute of Technologies have decided to take students from India. From this year, they are going to conduct their entrance examination in Dhaka. So likewise, there are several possibilities, and we have several Institute of Excellences, and likewise you have Dhaka University, you have BUET, you have very good Institute of National Importance in Bangladesh. So it's a sunrise sector where we can very well cooperate. As far as future program for ICCR scholarship, we have alumni association, and they keep on meeting with each other. They keep on going for further courses in our institutes. Many of them are pursuing PhD in our various universities, and very soon on 20th of March, we are going to have annual ICCR ITech Scholarship Day, in which we invite all the scholarship awardees, and you are cordially invited for that. And they meet with each other and they remain in touch. And from High Commission side, we also try to help them out whenever they approach us for their academic pursuit, for their career progression, or for any kind of help that they would like to have from India. দর্শক, আপনারা জানছিলেন যে মিস্টার রাজেশ উইকে তিনি যেমনটি বলছিলেন, বছরের একটি নির্দিষ্ট সময় কিন্তু আইসিসিআর তাদের স্কলারশিপ অ্যারেঞ্জ করে এবং স্কলারশিপ ঘোষণা করে পত্রিকার মাধ্যমে। সো যারা এই স্কলারশিপটি পেতে আগ্রহী তারা সেই স্কলারশিপটি নেয়ার জন্য ইন্ডিয়ান হাই কমিশনে যোগাযোগ করতে পারেন, এবং বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিম থাকে, সেই স্কিমের আন্ডারে তারা তাদের পছন্দ মতন বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করতে পারেন, এবং ইন্ডিয়ান হাই কমিশন যোগ্যতা ভিত্তিতে, মেধা ভিত্তিক এই ছেলেমেয়েদেরকে পড়াশোনার সুযোগ দেয়। আমরা আবারও বিরতিতে যাব, ফিরবো আরও অনেক আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও ফিরলাম আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে। আমরা এবার কালচারাল কোলাবোরেশন নিয়ে কথা বলতে চাই। দেবলীনা, আপনার কাছে আসবো, আপনাকে দিয়ে শুরু করব। কালচারাল আদান প্রদানের একটা অন্যতম লক্ষ্য ছিল যে আপনারা যখন গুজরাটে একটা কালচারাল শো দেখেছেন, আমরা জানতে চাই যে সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল আপনাদের। আমরা আসলে ইন্ডিয়াতে যাবার আগে, মানে এবার 100 ডেলিগেটসের সাথে যাবার আগেই কিন্তু আমরা গুজরাট সম্পর্কে কিন্তু সবারই একটা কম বেশি ধারণা ছিল। আমরা ওদের নাচ হোক, ওদের কালচার হোক, এগুলো আমরা টিভিতে দেখেছি বা ইন্টারনেটে দেখেছি। তো সেই মানে সেই বিষয়টি আমরা কিন্তু আবার বাস্তবে আমরা দেখলাম যখন আমরা গুজরাট ইউনিভার্সিটিতে পারফর্ম করতে গেলাম। কেশব একটু যুক্ত করতে চাইছেন? যেটা হচ্ছে দিদির সাথে যোগ করে যে কালচারাল সাইডটা যেটা বলতে যায় যে ওদের যখন কালচারাল যে বাদ্যযন্ত্র বেজে উঠলো, যে কানের শব্দে আর থাকতেন না, কারণ আমাদের হচ্ছে ঢিলা সুরে আমরা গাওয়া অভ্যাস। তো ওনাদের কালচারালটা যে কালারফুল ড্রেস, এটা ফুটে উঠছে। আর ডিপেন্ড হচ্ছে যে আমরা খালিটা কেরালার কথাকালি ডান্সের মতন না, এটা ওদের একটা নিজস্ব কালচারাল। গুজরাটে এমনিতে অনেক কালারফুল, ওরা অনেক কস্টিউম, অনেক কালারফুল কস্টিউম পরে। তারপর হচ্ছে যেটা ম্যাম হচ্ছে যে আমরা যখন কালচারাল টিম উঠলাম, যে আমরা যখন স্বাদের লাউ বানাইছি আমার বইটা দিয়ে, এই গানটা যখন আমরা ধরছি, আমাদের আর কালচারাল টিমকে থামতেই দিচ্ছে না, আমরা শুধু গাচ্ছি, মঞ্চে সবাই নাচতেছে। কেশবের কথা ধরে একটু বলতে চাই যে ওই প্রোগ্রামটি, কালচারাল প্রোগ্রামটির মানে আমরা আসলে কিন্তু কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু ওখানে গান গাইতে গিয়েছিলাম, এবং ওদের রিয়াকশনের কারণে আমরা কিন্তু আমাদের গানও চেঞ্জ করছিলাম। আমরা কিন্তু একটা কোলাবরেট করছিলাম, মানে কিছু গানের সব উল্লেখযোগ্য বা জনপ্রিয় গানগুলো 4 লাইন করে গাওয়া হচ্ছিল। এবং এটা অ্যাচিভমেন্ট বলবো, অবশ্যই প্রাপ্তি বলবো, যে এটি যে ওরা কিন্তু আমাদের ভাষা বুঝছিল না, আমাদের কিন্তু ও পরিমাণ ইনস্ট্রুমেন্টের সাথে ছিল না, কিন্তু ওদের যে আমাদের যে 100 ডেলিগেটসের যে প্রত্যেকটা মেম্বার, তারা তো মানে অংশগ্রহণ করছিল সক্রিয়ভাবে, একই সাথে তাদের অংশগ্রহণ, এটা সত্যি আমরা যারা উপর বসে মানে উপরে গাইছিলাম তাদের জন্য এটা সত্যি একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। এখানে পিয়াস মজিদ যুক্ত করতে চাইছেন আপনার অভিজ্ঞতা। জি, আমি যেটা বলতে চাই যে সংস্কৃতির যে প্রধান এটি হচ্ছে যে ভারতের ক্ষেত্রে আমার পর্যবেক্ষণ যেটি, যে বৈচিত্র্য, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, ভাষা, সব কিছুর বৈচিত্র্য, এটি ভারতের সংস্কৃতিকে যে সমৃদ্ধি দিয়েছে এবং ভারত সেটিকে যেভাবে গর্বিতভাবে লালন করেছে পৃথিবীর একটি বৃহত্তম গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে। এবং আমি বলবো যে ধর্মনিরপেক্ষতার চর্চা রাষ্ট্রীয়ভাবে যে হচ্ছে, সেটি খুব আমাকে মুগ্ধ করেছে। যে দিল্লিতে আমরা দেখবো একই সাথে আকবর মার্গ, মানসিংহ মার্গ, এই যে ভারতের যে অসাম্প্রদায়িক ইতিহাস এই কয়েকশো বছরের, সেটার প্রকাশ কিন্তু এই যে রাস্তা, সরণির এবং রাজঘাটে যখন আমরা মহাত্মা গান্ধীর সমাধিতে যাচ্ছি, সেখানেও কিন্তু পথে পথে আমরা দেখব যে ভারতবর্ষের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের যে শাসকদেরকে স্মরণ করা হয়েছে, শুধুমাত্র তাদের শাসন কার্যের জন্য না, তাদের মানবিক গুণের জন্য। এটি একটি অসাধারণ দৃশ্য। এবং আমরা দেখব যে লালকেল্লা থেকে শুরু করে, যে লালকেল্লার কথা আমরা বাহাদুর শাহ জাফরের কথা পড়েছি, নানান দিল্লির জামা মসজিদ থেকে আদালাজি এবং বিবেকানন্দের যে আশ্রমে আমরা কলকাতা গিয়েছি, এই কিন্তু নানান ধরনের ধর্ম সম্প্রদায়, নানান ইতিহাসের সবগুলোই কিন্তু ভারত সমান গুরুত্বে সংরক্ষণ করেছে। এটি আমাদের একটি শিক্ষার বিষয় যে ঐতিহ্যকে কি করে অসাম্প্রদায়িক চেতনায় সংরক্ষণ করতে হয়। আরেকটি বিষয় আমি না বললেই নয়, যে ভারত দর্শন করব এবং রবীন্দ্রনাথের কাছে যাব না, সেটি তো হতে পারে না। এই যে জোড়াসাঁকোতে আমরা গেলাম, হয়তো সময়ের অভাবে আমরা শান্তিনিকেতন যেতে পারিনি, এই জোড়াসাঁকোতে আমরা কিন্তু অনেকেই আগে গিয়েছি, এখানে অনেকে আছেন যারা বহুবার ভারত ভ্রমণ করেছেন। তো এটি সবাই মিলে যখন আমরা একসাথে গেলাম এবং আমাদের অভিন্ন জাতীয় সঙ্গীতের রচয়িতার জন্ম এবং প্রয়াণ ভূমি যেখানে, সেখানে দর্শনটা আমি বলবো যে একটা অবিস্মরণীয় সাংস্কৃতিক। এখানে মনি যুক্ত করতে চান কিছু? সংস্কৃতির আদান প্রদানের ক্ষেত্রে যে আমরা যতটা দেখি যে স্টেজ পারফরমেন্স যখন হয়, তখন আমরা দেখতে পারি যে হ্যাঁ কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে। কিন্তু তার বাইরেও আমি একটা কথা বলবো যে এই ইন্ডিয়া থেকে আসার পরে আমার কিছু ফ্রেন্ড হয়, গুজরাটের 2 জন ফ্রেন্ড আর হচ্ছে কলকাতার 2 জন, তাদের সাথে আমার এখনও যোগাযোগ হয়। তারা সবচেয়ে মজার বিষয় ছিল যে ওইখান থেকে আসার পরে আমি একটি পত্রিকায় হচ্ছে 100 জন ডেলিগেটদের নিয়ে একটা ফিচার করি। তো আমার গুজরাটের যে ফ্রেন্ড, সে আমাকে নক করে যে এটা তো বাংলায় লেখা, আমি কী করে পড়বো। তারপরে সে নিজ থেকেই হচ্ছে বাংলায় এটা করে ডাইভার্ট করে সেটা পড়লো। এখন কিন্তু এখানে একটা জিনিস যুক্ত করতে চাই, এখন কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ কোলাবোরেশনে অনেক ছবি হচ্ছে। ওখানে কি কারোর সঙ্গে আপনাদের কথা হয়েছে যে তারা আসলে বাংলাদেশের ছবিকে কেমন করে দেখছেন? রাকিব যুক্ত করতে চাইছেন। আচ্ছা, যশ প্রদীপ সাহা উনি আমাদের সঙ্গে কলকাতায় যুক্ত হয়েছিলেন। উনি কিন্তু মানে স্টার জলসা এবং জি বাংলা বিভিন্ন টিভি সিরিয়ালে
উনি কাজ করে। ওনাকে নিশ্চয়ই বলেছেন যে বাংলাদেশে স্টার জলসা এবং জি বাংলার কত দর্শক, হ্যাঁ কত দর্শক, এবং উনি মানে আমাদের কাছ থেকে রেসপন্সটা অনেক ভালো পেয়েছেন। এবং উনি নিজেই শেয়ার করছিলেন যে ওইখানে আসলে যৌথ প্রযোজনার ছবিগুলো যখন কাজ শুরু হয় ওনাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে প্রথমত ওনারা যাদেরকে নিয়ে কাজ করে তাদের এক ধরনের পেশাদারিত্বের মাত্রা থাকে, আমরা যারা কাজ করি আমাদের একটা মাত্রা থাকে। এই দুইটা মাত্রা একসাথে টিউন করে নিতে পারাটা এটা অনেক বড় চ্যালেঞ্জিং। এবং আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমার যে সমস্ত মানে জার্নালিস্টরা ফিল্ম বিট করে অর্থাৎ চলচ্চিত্র সাংবাদিকতা করে তারা খুব কাছ থেকে দেখে এসছেন। তো এফডিসিতে দেখা যায় যে কোনো একটা ক্যামেরা ওপেন হতে হতে হয়তো 11টা-12টা বাজে, ওইখানেও দেখা যায় যে এরকম অনেক কৌশলী, এটাই তো বলতে চাইছেন, একেবারে শুরু থেকে ওরা ধরে ধরে এই বিষয়গুলো অ্যাড করে। মজার ব্যাপার যখন এই যৌথ প্রযোজনের ছবিগুলো ট্যাক্ট হওয়া শুরু করলো তখন আমাদের মধ্যে সেই পেশাদারিত্বের মাত্রাটাও কিন্তু অনেকটা বেড়েছে এবং নতুন ছবিগুলোর মধ্যে ওটা একটা ছাপ পাবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পর্যন্ত আলোচনায় যেটা বললাম যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে পারস্পরিক সম্পর্ক এবং আপনারা যারা এই ডেলিগেশন প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরেছেন তাদের যেই আলোচনা, সেই আলোচনায় উঠে এলো যে আপনারা কালচারালি অনেক সমৃদ্ধ হয়েছেন। ঐতিহ্যগতভাবে আপনারা যেটা জানতেন সেটা এখন নিজের চোখে দেখে সকলে সেটার সঙ্গে অনেকটাই যুক্ত হতে পেরেছেন। আমরা এরপরে দেবলীনার গান শুনবো এবং আপনারা যে পারফরমেন্স করে এসছেন ওখানে সেই পারফরমেন্সেরও গল্প শুনবো। দর্শক, আমরা আগেই বলেছি যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত অনেকেই ডেলিগেশন ট্যুরের সদস্য। আমরা বিরতির পরে তাদের সঙ্গে তাদের একটা পরিবেশনা দেখব। আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনাদের আবারও আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। শেষবারের মতন আমরা ফিরব মিস্টার রাজেশ উইকে আপনার কাছে। মিস্টার রাজেশ উইকে, cultural collaboration was one of the main issue of this delegation program. I want to know how successful this collaboration program is. We always try to make it better from the previous years, and we take feedback from the previous batches. So when we design the program, we take feedback from not only from the previous participants but from the partner states, what they would like to offer to our delegation which will be coming from Bangladesh. Then our Ministry of Youth Affairs and Sports, they take part in this program. So a lot of thinking goes behind this, and I would like to reserve my response regarding successful nature of the program to the participants. They would like to tell us whether they like it. If there was something lacking, then we would like to improve on that. And taking the opportunity, I would like to thank each and every member of delegation to make it successful on our behalf. And I hope that your fruitful cooperation with us will continue. And I would also like to thank Channel 71 for organizing this wonderful program. It was very meaningful, very what we can say, very useful discussion that we had today, and it was very enriching for me as well. Thank you very much. Thank you, Mr. Rajesh Wike. Historically and culturally, these two nations have been considerably very close to each other, and we will look forward to it. আপনাদেরকেও ধন্যবাদ যারা ডেলিগেটসরা যারা আজকে আমাদের এখানে এসেছেন। আমরা এখন একটা গান শুনবো। আমাদের দেবলীনা সুর রয়েছেন, উনি নিশ্চয়ই আমাদের একটা গান পরিবেশন করবে। তার আগে আমি ফাতিমা আমিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। একটা রবীন্দ্রসঙ্গীত করছি, আর যেহেতু মার্চ আমাদের স্বাধীনতার মাস, আমি স্বদেশ পর্যায় থেকে একটি গান গাইছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ